ভারতের রাজ্যসভা নির্বাচনে চমক, পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বিদায়ের পথে মমতা, তামিলনাড়ুতে জয়ের পথে অভিনেতা থালাপাতির দল, আসামে ক্ষমতার নাটাই থাকছে বিজেপির হাতে। একদিনে সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছে 17 শিশু। রোগীর চাপ সামলাতে ক্যাম্প হাসপাতাল, বাড়ানো হচ্ছে আইসিইউ। শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতায় আনতে কাজ করবেন আশা মির্জা ফখরুলের। আগের পোশাকে ফিরছে পুলিশ, খাকি থাকছে প্যান্টের রং, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিসি ক্যামেরায় আওতা আনা হচ্ছে সড়ক মহাসড়ক, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলায় পদ্ম ফুটেছে, মানুষের স্বপ্ন পূরণে সবকিছু করবে বিজেপি। কথাগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজ্যের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক টুইট দেন মোদী। ঐতিহাসিক এক জয় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে বিজেপি। বেসরকারি ফলাফলে বিজেপি 167টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে 59টি আসনে। অবসান ঘটতে যাচ্ছে মমতার দীর্ঘ শাসনের। আর তামিলনাড়ুতে জয় পেতে চলেছে আলোচিত অভিনেতা থালাপাথি বিজয়ের দল। আর আসামে ক্ষমতার নাটাই থাকছে বিজেপির হাতেই। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। এক ঐতিহাসিক জয়, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। স্থানীয় সময় রাত 9:30টার দিকে বিজয় নিশ্চিত হওয়ার পরই রাজপথে নেমে আসে বিজেপির সমর্থকরা। আর এই ফলাফলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা 15 বছরের তৃণমূল শাসনের পতন ঘটেছে। পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব জয়ের পর এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে, জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভাজপা কে কার্যকর্তা কে চেহারে পর দেখ রাহা। তবে বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির 100টির বেশি আসন চুরি করেছে। বিজেপির এই জয়কে অনৈতিক বলে উল্লেখ করেন তিনি। বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী 15,105 ভোটের ব্যবধানে ওই আসনে জয় পেয়েছেন। বিজেপির জয়ে হিন্দু ভোট সুসংহত হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। धैर्य रखना चाहिए, ये कुछ नहीं है, ये सभी इनिशियल ट्रेंड है, बहुत आगे जाना है, पूरा इतना सब माने कूल एंड काम। বেসরকারি ফলাফলে বিজেপি পেয়েছে 200-রও বেশি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে 80-টিরও বেশি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল 148টি আসন। আর কংগ্রেস ও সিপিআইএম বিজয়ী হয়েছে 2টি করে আসনে। তবে ফলাফলকে ঘিরে এর মধ্যে একাধিক জায়গা থেকে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। কলকাতায় বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তন বা ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশ নিজের স্বার্থ বজায় রেখে কাজ করবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। বিভিন্ন বিষয়ে ছড়ানো গুজব নিয়ে কান না দিয়ে বাংলাদেশ তার লক্ষ্য অর্জনে আশাবাদী। গেল 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 17 শিশুর। ভাইরাসের প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। নতুন করে শনাক্ত হয়েছে 1456 শিশু। এদিকে লক্ষ্যমাত্রার 86% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, জটিল রোগীদের চিকিৎসায় আইসিইউ বৃদ্ধির পাশাপাশি অস্থায়ী ক্যাম্প হাসপাতাল স্থাপন করা হয়েছে। মোবাশের আহমদের রিপোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় হামসহ বিভিন্ন রোগের ভ্যাকসিন কেনা স্থগিত থাকায় গেল 2 মাসে উদ্বেগজনক হারে বেড়েছে হামের প্রকোপ, থামছে না মৃত্যু। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা, আইসিইউ সুবিধা পাচ্ছে না জটিল রোগীরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালাচ্ছে সরকার। সংক্রমণ পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। 86% কভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আর ধরুন আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। আমরা যখন থেকে স্টার্ট করেছি 20 তারিখ থেকে 30 জেলা, ওইখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। পরে যেটা বিশেষ শুরু করেছে এখানে একটা বিরাট গ্রুপ রয়ে গেছে যেটা আনভ্যাকসিনেটেড, ওইখান থেকে রুগীগুলি এখন বেশি আসতেছে। তা আশা করি 4-5 দিন এই জন্য বললাম যে আমাদের 3 উইকস টাইম পেলে অ্যান্টিবডিটা ফর্ম করবে। গুরুতর অসুস্থ শিশুদের সুচিকিৎসায় আইসিইউ সেবা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। মোস্ট কেসে দেখা যায় অসুখটা হওয়ার পরে বাড়িতে টাইম কিল করে পেশেন্ট অভিভাবকরা, যে কারণে একটু অ্যাকিউট স্টেজে গিয়ে রুগীগুলি নিয়ে আসে। কোনো সময় দেখা যায় আইসিইউর উপর চাপ পড়ে যায়, সংকলন হতে পারে, ভেন্টিলেটারের অভাব হয়ে যায়, সিটের অভাব হয়। আমি আপনাদের সাথে এগ্রি করি। তবে কালকে একটু বার্ডেন ছিল, আমাদের রুগীর সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল কালকে, মানে বিশেষ করে শিশু হাসপাতালে এবং আমাদের ডিএনসিসি নর্থে এটা তো বেড়ে গিয়েছিল। তাই মোটামুটি এখনকার স্টেজটা আবার ওইটা নেই, রুগী অ্যাকোমোডেট করা হয়েছে। তা আমরা আরও আইসিইউ সাপোর্টটা বৃদ্ধি করার চেষ্টা করতেছি। মন্ত্রী আরও জানান, বাড়তি রোগীর চাপ সামলাতে অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরি করা হয়েছে, যা পরবর্তীতে ডেঙ্গু মোকাবেলায় ব্যবহার করা হবে। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট এগেইনস্ট ডেঙ্গুস। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বন্ধ কারখানাগুলোর বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয়। এ সময় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন, কাজ করবেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। সংরক্ষিত নারী আসনের সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রত্যাশা জানান তিনি। আর নারী সংসদ সদস্যরা জানিয়েছেন সংসদে তারা কার্যকর ভূমিকা রাখবেন। রিপোর্ট সৈকত সাদিকের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের শপথ নেওয়া বিএনপির সংসদ সদস্যরা সোমবার দুপুরে শেরেবাংলানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। এতে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মির্জা ফখরুল বলেন, দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন বিএনপির মনোনীত নারী এমপিরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডকে তাদের ভূমিকা রাখবেন। দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়ার সঙ্গে লড়াই সংগ্রামের মাঠে থাকা নেত্রীরা জানান, সংসদে জনগণের পক্ষে কাজ করবেন তারা। 17 বছরের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পেয়েছি, যে দিনে আমরা শপথ গ্রহণ করে আজকে তাদের আমি আমার নেতা নেত্রী সমাধির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। রাজনীতিবিদদের স্বপ্নই থাকে যে সংসদে যাব, জনগণের পক্ষে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা যে আমাদের মাঝে নেই, এটা যে আমাদের বুকে একটা কত বড় ক্ষত। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলনে জেল জুলুমেও সোচ্চার থাকাদের মূল্যায়ন করা হয়েছে বলেও জানান অনেক এমপি। বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, সেই স্বপ্ন আমরা এখনও ওনার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করছি এবং সামনেও করে যাব। সংসদের মাধ্যমে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখা, দেশের মানুষের জন্য কথা বলবো। পবিত্র দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। তরুণ সমাজ, নারী ও শিশু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যাশাও তাদের। এই বাংলাদেশ দেশের মানুষ এবং দেশের সর্বস্তরের মানুষ
তাদের জন্য কাজ করে আমার উদ্দেশ্য। একজন তরুণ প্রতিনিধি হিসেবে তরুণদেরকে সামনে রেখে কাজ করতে চাই। যদি বিরোধী দল হয়ে শপথ নিতাম তার এক ধরনের দায়িত্ব থাকতো, বাট আমার যেগুলো স্বতন্ত্র হওয়ার কারণে এই দায়িত্বটা আরও অনেক বেশি মনে হয়। আজকে জাতীয়তাবাদী দল আমাদের মতুয়াদের যে অধিকার ছিল না, আমাদের দুঃখ জানানোর যে একটি জায়গা ছিল না, সেই জায়গাটি আমাদের তৈরি করে দিয়েছে। রবিবার রাতে জাতীয় সংসদের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্যকে শপথ পড়ান স্পিকার হাফিজ আহমেদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীর অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক করতে সরকার উদ্যোগ নিয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পুলিশের বিদ্যমান পোশাকে বাহিনীর কেউ সন্তুষ্ট নয়। শিগগিরই নতুন পোশাকে ফিরছে এই বাহিনীর সদস্যরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রায় ৫.৫ মাসের মাথায় আবারও বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, ফিরছে আগের রঙে। ঐতিহ্য বজায় রাখতে থাকছে খাকি রঙের প্যান্ট। যে বিষয়গুলো ছিল ওটা প্রেসে সচিবালয় ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশের এখনকার পোশাক নিয়ে বাহিনীর কেউই সন্তুষ্ট নয়। আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। শার্ট আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এটা এখনো আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লার ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়। সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় আসবে। মন্ত্রী জানান, 5 আগস্ট পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসীরা, তবে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের জনগণের ম্যান্ডেট আছে, তা আমরা আইনানুগভাবে একেবারে যথাযথ প্রক্রিয়ায় আমরা সব কিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসীর সকলের সহযোগিতায় আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো, যাতে জনমনে স্বস্তি থাকে। জঙ্গিবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকেই চূড়ান্ত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে দেশের সব মহাসড়ককে সিসি ক্যামেরার আওতায়ন হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সেই সাথে ঈদে 2.5 কোটি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনের আরেক অধিবেশনে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। জিয়াউল হক সবুজ রিপোর্ট। মহাসড়কে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সড়কে চাঁদাবাজিও নতুন কিছু নয়, অথচ এসব সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন লাখো মানুষ। জেলা প্রশাসক সম্মেলনে তাই ঘুরে ফিরে উঠে এলো সড়কের নিরাপত্তা জোরদারের বিষয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন, ঈদ যাত্রা সামনে রেখে রাস্তা দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। বিশৃঙ্খলা রোধে মহাসড়কগুলোকেও আনা হবে সিসি ক্যামেরার আওতায়। এবার আমরা যেটা চাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি। এই পর্যায়ক্রমে আমরা আনতে আপনার পদক্ষেপ নিয়েছি, পরিকল্পনা, পদক্ষেপ এবং কর্মসূচি নিয়েছি। 1.5 কোটি ছিল গতবার ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী, আর এবার হচ্ছে 2.5 কোটি হয়ে যাবে। প্রায় 1 কোটি গরু মুভ করবে, অর্থাৎ চ্যালেঞ্জটা আরও বেশি, যানবাহনের চাপ আরও বেশি হবে। সেজন্য আমরা কাজ করছি। আশা করছি সব প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এটা আপনারাও জানেন। সমাধান একেবারে এখনই সেরকমও না, সামর্থ্যের মধ্যে শতভাগ সমাধান, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের দ্বিতীয় দিনের সম্মেলনে অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নদী দখল ও খালের প্রবাহ বন্ধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। খালের এই ধারাবাহিকতা, এই প্রবাহ ঠিক রেখেই আমরা যখন কাজ করতে যাব, ওর মধ্যে যদি কোনো দোকান পড়ে সেই দোকান ভেঙে ফেলবে, এর মধ্যে যদি কোনো মার্কেট কেউ গড়ে তোলে অথবা বর্জ্য আবর্জনা যেগুলো থাকবে অথবা মাছের চাষ করার জন্য কেউ যদি ঘেরাও দিয়ে সেখানে বদ্ধ করে খালের প্রবাহটাকে বন্ধ করে দেয়, সেটা অবশ্যই ডিসি সাহেবের নেতৃত্বে যারা আমাদের ডিপার্টমেন্টাল যারা রয়েছেন তারা সেই অনুযায়ী কাজ করবেন এবং আইনগতভাবে সেগুলোকে সমাধান করে দেবেন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, হাওরে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে আগামী 3 মাস আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আইন অনুযায়ী অপরাধের বিচার করা হবে। আইনমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন, তবে এরই মধ্যে কিছু বিষয়কে সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এসব সমাধানে কাজ চলছে বলে জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত। প্রধান বিচারপতি বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন। বিচারপতিদের বয়স 67 থেকে কমিয়ে 65 বছর করার বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার পর তা বিল আকারে আনা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক রিটটি করেন এবং অ্যাডভোকেট সুবীর নন্দী দাস তা আদালত উপস্থাপন করেন। রিটে চুক্তিটিকে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম ও জাতীয় স্বার্থ পরিপন্থী বলা হয়েছে। এতে অভিযোগ করা হয় চুক্তিটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে। এতে সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো, নীতি নির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। এই সরকারের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতাও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্টের কোনো একটি বেঞ্চে এই রিটের শুনানির জন্য তারিখ পড়বে। একটি কমিশন গঠন করা দরকার আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা, 106তে শুধু শপথ দেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে সরকার প্রধান হলেন, উনি যেসব কাজ করেছেন উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার। কারাগারে আটক সাংবাদিকদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার অভিযোগ এনেছে। তারা বিভিন্ন অপরাধে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সত্যজিৎ রায় চলচ্চিত্র উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, মূলত ফ্যাসিবাদ আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের ওপর অত্যাচার, নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগ কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে রয়েছে। আবার অনেক সাংবাদিক স্বাধীনভাবে সাংবাদিকতা করার চেষ্টা করেছেন, তাই তাদের কারাগারে থাকার সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। এ কারণে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটা গ্রহণ করা হবে বলেও জানান জহিরুদ্দিন স্বপন। পরে তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার, নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি
আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। ভারতের রাজ্যসভা নির্বাচনে চমক, পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে বিদায়ের পথে মমতা, তামিলনাড়ুতে জয়ের পথে অভিনেতা থালাপাথির দল, আসামে ক্ষমতার নাটাই থাকছে বিজেপির হাতেই। হামে একদিনে সর্বোচ্চ মৃত্যু, 24 ঘন্টায় মারা গেছে 17 শিশু। রোগীর চাপ সামলাতে ক্যাম্প হাসপাতাল, বাড়ানো হচ্ছে আইসিইউ। শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতায় আনতে কাজ করবেন আশা মির্জা ফখরুল। আগের পোশাকে ফিরছে পুলিশ, খাকি থাকছে প্যান্টের রং, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে সড়ক মহাসড়ক, ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।